আসসালামু আলাইকুম। আমি পদ্মজা। পর্ব ১২ লিখেছেন ইলমা বেহরোজ। বটগাছের সামনে চিন্তিত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে লিখন। শীতের সূক্ষ্মতায় বটগাছের অধিকাংশ পাতাই ঝরে পড়েছে। লিখনের কাছে শীতকাল খুব অপছন্দের ঋতু। শীত চরম সূক্ষ্মতার রূপ দিয়ে প্রকৃতির উপর জেঁকে বসে থাকে, যা সত্যি সহ্য হয় না লিখনের। ঠান্ডা লেগেই থাকে। ছোট থেকে কয়েকবার নিউমোনিয়া ভুগেছে। সে মনে প্রাণে বিশ্বাস করে রুক্ষতা, তিক্ততা, বিষাদের প্রতিমূর্তি শীতকাল। তখন পদ্মজা এত দ্রুত হাঁটছিল যে মনে হচ্ছিল সে পালাতে চাইছে। লিখন আর আগায়নি। পালাতে দিল পদ্মজাকে। মগা বলছে, পদ্মজা লোকসমাজের খুব ভয়। তাই লিখন এই নির্জন মাঠের পাশে বটগাছের নিচে দাঁড়িয়ে আছে। পদ্মজা এ পথ দিয়ে বাড়ি ফিরবে। তখন যদি একটু কথা বলা যায়। পদ্মজা জড়সড় হয়ে হাঁটছে। আতঙ্ক ঠোঁট শুকিয়ে কাঠ। বারবার জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে যাচ্ছে। পদ্মজা নিয়মিত গলায় পূর্ণাকে ডাকল। পূর্ণা রে। পূর্ণা তাকায়। পদ্মজা এদিক ওদিক তাকিয়ে বলে, আমার ভয় হচ্ছে। উনি মাঝপথে দাঁড়িয়ে নেই তো? পূর্ণা তাকালো। পদ্মজা এদিক ওদিক তাকিয়ে বলল, আমারও ভয় হচ্ছে। চরম বিরক্ত নিয়ে বলল, থাকলে কি হইছে? খেয়ে ফেলবে? পদ্মজা আর কথা বলল না। পূর্ণার সাথে কথা বলে লাভ নেই। তখন লিখন শাহকে পাত্তা না দেওয়ার জন্য পূর্ণার খুব রাগ হয়েছে। বরাবরই মাথা নিচু করে হাঁটে। তাই লিখন শাহকে দেখতে পেল না। পূর্ণা দূর থেকে দেখতে পেল, কিন্তু এইবার আগে থেকে বলল না পদ্মজাকে। সে উত্তেজিত হয়ে পড়ে। ভাবে লিখন শাহ যখন আপার সামনে এসে দাঁড়াবে কি যে হবে। লিখন পদ্মজার দূরত্ব মাত্র কয়েক হাত। তখন পদ্মজা আবিষ্কার করল লিখনের উপস্থিতি। পূর্ণার ঘোমটা চোখ অবধি টেনে নেয় দ্রুত। ভয়ে লজ্জায় সর্বাঙ্গকে কাঁপন ধরে। লিখনের পাশে কাঁটার সামনে পুরুষালী একটি কণ্ঠে উঠল, পদ্মজা দাঁড়াতে চায়নি, তবুও কেন জানি দাঁড়িয়ে গেল। লিখন দু-এক পা এগিয়ে আসলো। পূর্ণা ঠোঁট টিপে এই দৃশ্য দেখছে। উসখুস করছে, কথা গুলিয়ে যাচ্ছে। পদ্মজা লিখনকে পিছনে ফেলে সামনে এগিয়ে আসে। লিখন হতভম্ব হয়ে তাকিয়ে দেখল। পূর্ণা বলল, আমাকে বলুন, আমি বলে দেব। লিখন পকেট থেকে একটা চিঠি বের করল। এরপর অনুরোধ স্বরে বলল, দয়া করে তোমার বোনকে দিও। আমি কাল বিকালে ঢাকা চলে যাব। পূর্ণা হাসি মুখে চিঠি নিল। এরপর বলল, আপা, আপনার আগের চিঠিটা প্রতিদিন পড়ে। লিখনের ঠোঁট দুটি হেসে উঠল। পূর্ণা দৌড়ে ছুটে গেল পদ্মজার দিকে। লিখন আর কিছু নিল না। পূর্ণা আসতেই পদ্মজা ধমকে উঠল, কি কথা বলছিলি এত? কেউ দেখলে কি হতো? তুই আম্মার কথা কেন ভাবছিস না? পদ্মজা কাঁদো কাঁদো স্বর। পূর্ণা চুপসে গেল। সত্যিই কি সে বেশি করে ফেলল? পূর্ণা চোখ নামিয়ে চুপচাপ হেঁটে বাড়ি চলে আসে। চিঠির কথা পদ্মজাকে বলা হয়নি। গোধূলি বিকেল।
হেমলতা পদ্মজাকে ফরমেশ দেন, পদ্মজা, কয়টা টমেটো নিয়ে আয়। আচ্ছা আম্মা। পদ্মজা লাহারি ঘরের ডান দিকে হেঁটে আসে। 2 মাস আগে মোরশেদ এদিকে সব ঝোপ জঙ্গল সাফ করে টমেটোর ছোটখাটো ক্ষেত করেছেন। লাল টুকটুকে টমেটো। হেমলতা রান্নার ফাঁকে বারান্দার দিকে উঁকি দিলেন। মোরশেদ আর প্রান্ত কিছু নিয়ে বৈঠক করছে। হেমলতা ফোঁস করে নিঃশ্বাস ছাড়লেন। বাসন্তী নামক মানুষটা কি সত্যি কি জন্য ত্যাগের শিকার হলো? জানতে ইচ্ছে করলেও হেমলতা প্রশ্ন করেন না। তবু একটুখানি বুঝেছেন মোরশেদের বাইরের ঘোর কেটে গেছে, যার ফলস্বরূপ সংসারে এত মন পড়েছে। হেমলতাকে খুব সমীহ করে চলেন। তবে হেমলতা জানেন মোরশেদ পদ্মজাকে নিজের মেয়ে হিসেবে এখনো বিশ্বাস করেননি। তা নিয়ে মাঝে মাঝে খোঁচা দিতেও ভুলেন না। পদ্মজা সাবধানে ক্ষেতের মধ্যিখানে আসলো। টমেটো ছিঁড়তে গিয়ে তার লিখনের কথা মনে হলো। মনে মনে ভাবে, কেন এসেছিলেন তিনি, কি বলতে চেয়েছিলেন জানার জন্য পদ্মজার মনটা ব্যাকুল হয়ে উঠল। আপা, একটা কথা বলি। পদ্মজা চমকে তাকালো। হঠাৎ পূর্ণার আগমনে ভয় পেয়েছে। বুকে ফু দিয়ে বলল, বল। রাগ করবে না তো? পদ্মজার চোখ ছোট ছোট করে তাকালো। বলল, করব না। পূর্ণা লিখনের দেওয়া চিঠি দেখিয়ে বলল, লিখন ভাইয়ের চিঠি। পদ্মজা ছো মেরে চিঠি নিল। পূর্ণা অবাক হলো, মনে মনে খুশি হলো পদ্মজার আকুলতা দেখে। পদ্মজা দ্রুত চিঠি ভাঁজ খুলল। পূর্ণা বাড়ির দিকে তাকিয়ে দেখল কেউ আসছে নাকি। পদ্মজা পড়া শুরু করলো। প্রিয় পদ্মফুল, 4 মাস কেটে গেল। 4 মাসে একটুর জন্য অবসর মেলেনি, কিন্তু মনে ছিল এক আকাশ ছটফটানি। তোমার মনের কথা তো জানাই হলো না। তোমাদের আনন্দপুরের প্রায় প্রতিটি বাড়ির ছেলের স্বপ্ন তোমাকে ঘরে তোলার। তাই সারাক্ষণ ভয়ে ছিলাম আমার অনুপস্থিতিতে কেউ তুলে নেয়নি তো। 3 দিনের সময় নিয়ে চলে এসেছি, শুধু একবার দেখতে আর জানতে তুমি কি আমার জন্য অপেক্ষা করবে। ম্যাট্রিক পরীক্ষা অবধি অপেক্ষা করলেই হবে। এরপর আমি আমার মা আর বাবাকে নিয়ে তোমার মায়ের কাছে আসব। ওনার কাছে অনুরোধ করব তোমার পড়া শেষ হলে যেন আমার সাথে বিয়ে দেন। তখন অনেকটা নিশ্চিন্ত হতে পারব। এখন অনিশ্চয়তায় ভুগছি। আমি গুছিয়ে লিখতে পারছি না আজ। কয়েকটা চিঠি লিখেছি, একটাও মনের মতো হয়নি। অনুগ্রহ করে তুমি মানিয়ে নিও। ইতি, লিখন শাহ। বাড়ির সবাই ঘুমে। পদ্মজা চুপি চুপি উঠে বসল পড়ার টেবিলে। রাত অনেক। গাছের পাত নিশ্চয়ই শিশির বিন্দু জমেছে। এরপর ভোর রাত। দিনের মধ্যে শিশির কণা বড় বড় ফুটে বৃষ্টির মতো ঝরবে। গা হিম করা ঠান্ডা। তা উপেক্ষা করে পদ্মজার হাতে কলম তুলে নিল। সাদা কাগজে লিখন, অপেক্ষা করব আমি। এরপর কাগজটি ভাঁজ করে বালিশের তলায় রেখে শুয়ে পড়ল। ফজরের নামাজ পড়ে 4 ভাই বোন পড়তে বসল। পড়া টিকছে না পদ্মজার। বই আনার ছুতায় পদ্মজা রুমে গেল। রাতে লিখনের কাগজটি ছিঁড়ে কুটি কুটি করে জানালার বাইরে ফেলে দিল। এরপর আবার নতুন করে লিখল,
আমার আম্মা যা চান তাই হবে। পড়া শেষে নিয়ম মাফিক ঘাটে আসেন পদ্মজা। হাতের মুঠোয় ৩টে চিঠি, ২টি লিখনের, একটি তার লেখা। পূর্ণা পাশে প্রেমাপ্রান্ত বাড়ি জুড়ে ছুটোছুটি করছে। সামনে কোনো কিছুই ঠিকমতো দেখা যাচ্ছে না, সবকিছুই অস্পষ্ট। কুয়াশার স্তর এত ঘন যে দেখে মনে হচ্ছে সামনে কুয়াশার পাহাড় দাঁড়িয়ে আছে। সেই পাহাড় ভেদ করা একটা নৌকা এসে ঘাটে ভিড়ে। নৌকায় লিখন আর মগা। আকস্মিক ঘটনায় পদ্মজার পিলে উঠল চমকে। পালানোর মতো শক্তিটুকু পায়নি। মায়াভরা কণ্ঠে পদ্মজার উদ্দেশ্যে বলল, আমি বাধ্য হয়ে এসেছি, আজ বিকালে চলে যাব। মগা বলল, প্রতিদিন সকালে ঘাটে নাকি বসো তুমি, তাই এসেছি। পদ্মজা মনে মনে সূরা ইউনূস পড়ছে। ভয়ে বুকে দুরু করছে। মা দেখে ফেললে কি হবে, বা অন্য কেউ। একটু সাহস জোগানো নিজের লেখা চিঠি সিঁড়িতে রেখে পদ্মজা ছুটে গেল বাড়িতে। পূর্ণা বড় বড় চোখে শুধু দেখল। লিখন নৌকা থেকে নেমে চিঠিটা হাতে তুলে নিল। ভাঁজ খুলে একটা লাইন পেল শুধু। লিখনের মুখে বিষাদের ছায়া নেমে এলো। পূর্ণা কৌতূহল হয়ে চিঠিতে কি আছে জানার জন্য, তবে তা প্রকাশ করল না। শুধু বলল, আপা আপনার কথা প্রতিদিন ভাবে। ১৯৯৬ সাল। পদ্মজা থেমে থেমে কাঁপছে। হাঁটুর উপর মুখ দিয়ে লুকিয়ে রাখছে। তুষার কালো চাদর তার গায়ে টেনে নিল। পদ্মজা চোখ তুলে তাকায়। বিষাদভরা কণ্ঠে বলল, সেই দিন আমার লেখা প্রথম চিঠিটা কুটি কুটি করে কেন করেছি জানি না। ইচ্ছে হয়েছিল তাই করেছি। তবে জানেন, আমি একদম ঠিক করেছিলাম, সেই দিন যদি আমি কথা দিয়ে ফেলতাম, আমার কথা ভঙ্গ হতো। পদ্মজা হাসল। তুষার এক দৃষ্টিতে তাকিয়ে রইল পদ্মজার দিকে। এরপর বলল, লিখনের সাথে আর দেখা হয়নি? পদ্মজা হাতের কাটা অংশে ফু দিয়ে বলল, হয়েছিল। তাহলে কথা ভাঙা হতো কেন বললেন? পদ্মজা তুষারের দিকে তাকালো। এরপর আবার হাঁটুতে মুখ লুকালো। ১ মিনিট, ২ মিনিট, ৩ মিনিট, আর করে করে ১০ মিনিট কেটে গেল। পদ্মজার সাড়া নেই। তুষার ডাকল, পদ্মজা, শুনতে পাচ্ছেন? পাচ্ছি। আপনার কি কষ্ট হচ্ছে? হচ্ছে। মুখ তুলে তাকালো। পদ্মজা ছল ছল চোখে তাকালো। তুষার উদ্বিগ্ন হয়ে বলল, কি সমস্যা হচ্ছে? তুষারের প্রশ্নে আগ্রহ করে পদ্মজা ভেজা কণ্ঠে বলল, আমার আম্মা আমার সাথে কি বিশ্বাসঘাতকতা করল। চমকালো। হেমলতা নামে মানুষটার সম্পর্কে যা জানল, তাতে তার নামের সাথে বিশ্বাসঘাতকতা শব্দটা যায় না। পরপরই নিজেকে সামলে নিল। এমন কেইস শত শত আছে। ভালো মানুষের খারাপ রূপ। তুষার সাবধানে প্রশ্ন করল, কি করেছেন তিনি? পদ্মজা উত্তর দিল না। ফ্লোরে শুয়ে পড়ল। চোখ বুজল। তুষার গোপনে দীর্ঘশ্বাস ফেলল। পদ্মজা তখন আর কিছু বলবে না। সে ক্লান্ত। অতীত হাতড়াতে গিয়ে মনের অসুস্থতা বেড়ে গেছে তার। তুষার পদ্মজার মুখের দিকে তাকালো। আঁচল সরে গেছে বুক থেকে। চাদরের অংশ ফ্লোরে পড়ে আছে। তুষার চাদরটা টেনে দিয়ে আবিষ্কার করল, পদ্মজার গলায় কালো খয়েরি মিশ্রণের কয়টা দাগ। গলা টিপে ধরার দাগ। তুষার হুংকার ছাড়ল, ফাতেমা! ফাতেমা!
কাছেই ছিল, ছুটে আসলো। তুষার বলল, আপনি আসামির গলা টিপে ধরেছেন? ফাতিমা চট করে বলল, না স্যার, প্রথম থেকেই গলায় দাগগুলো দেখছি, প্রশ্নও করছি, মেয়েটা উত্তর দিল না। তুষার কপাল ভাঁজ করে ফেলল। হাজারটা প্রশ্নে মাথা ভন ভন করছে, মস্তিষ্ক শূন্য প্রায়। পদ্মজা যতটুকু বলেছে তা পরবর্তী ৭ বছরে কি কি হয়েছিল না জানা অবধি শান্তি মিলবে না। মাথা কাজ না করলে তুষার সিগারেট টানে, তাই বেরিয়ে গেল। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।